আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম টু মাই নিউ সিরিজ লার্ন পাইথন উইথ দ্য লার্নিং ফ্রগ। এই সিরিজে আমরা পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের বেসিক টু অলমোস্ট 80% টপিক অফ পাইথন এবং কিছু কমন আইসিটি ফান্ডামেন্টাল নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। এবার আমরা আলোচনা করব আমরা এই সিরিজ থেকে কি কি জানতে পারি। প্রথমেই আমরা জানবো হোয়াট ইজ পাইথন। পাইথন কি, এটার সুবিধা কি, এটা কতটুকু কাজে কোন কোন কাজে আমরা ব্যবহার করতে পারি এই সম্পর্কে জানবো। প্রথমে খুব অল্প আলোচনা করব, কিন্তু মেইন আলোচনাগুলো করার পর এগুলো নিয়ে আমি চেষ্টা করব আবার একটু ডিটেইলে আলোচনা করার। প্রথমে গো থ্রু করে যাব বেসিক যে ব্যাপারগুলো লাগবে সেগুলো নিয়ে। ফাট এরপরে আমরা এটার উত্তর দিতে গেলে আমরা জানতে পারবো পাইথন হচ্ছে এক ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এরপরের যে কোশ্চেনটা আমাদের আসে যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা তাহলে কি, হোয়াট ইজ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সেটা সম্পর্কে আমরা এরপরে জানবো এই প্লেলিস্টে। তারপরে আমরা জানবো হোয়াই উই নিড টু লার্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, কেন আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখা উচিত এবং এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা কিভাবে কাজ করে। কম্পাইলার ভার্সেস ইন্টারপ্রেটার, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যেটা যে কোনো ক্লাসের জন্য গুরুত্বপূর্ণ, এসএসসি, এইচএসসি কিংবা ভার্সিটি স্টুডেন্টদের জন্য। তারপর কোডিং করতে যেসব বেসিক জিনিসগুলো লাগবে সেগুলো নিয়ে জানবো। ভ্যারিয়েবল কি, এগুলো কিভাবে কাজ করে, কি কি করা যাবে আর কি কি করা যাবে না ভ্যারিয়েবল ধরার ক্ষেত্রে। ডেটা টাইপ অ্যান্ড অপারেশন, অপারেশনের ক্ষেত্রে আমরা জানবো ম্যাথমেটিক্যাল অপারেশন অ্যান্ড রিলেশনাল অপারেশন। এরপর জানবো কিওয়ার্ড কি, বিভিন্ন কিওয়ার্ড এর কাজ কি এটা সম্পর্কে একটা আমি ছক দিব। ডেটা অ্যাড্রেস অ্যান্ড ডেটা বা ভ্যারিয়েবল সাইজ অ্যান্ড রেঞ্জ, এটা আসলে ইউনিভার্সিটি স্টুডেন্টদের জন্য। এটা এসএসসি অথবা এইচএসসি এর অডিয়েন্সদেরকে আমি বলবো স্কিপ করতে। এই সম্পর্কে আমি লাস্টে আলোচনা করব। প্রথমে একদম মূল আলোচনা করব, এরপরে সেটাকে ইন ডিটেইলে চেষ্টা করব আলোচনা করার। অ্যালগরিদম, ফ্লোচার্ট, সুডোকোড, এগুলো দিয়ে কিরকম ভাবে কোশ্চেন আসে। আর সিউডো, এই শব্দটার অর্থ হচ্ছে মিথ্যা। এটা আমরা এইচএসসি বায়োলজি সেকেন্ড পেপার অর্থাৎ জীববিজ্ঞানে পড়ে থাকি। সিউডোসিলোমের থেকে একটা আমরা ইউজ করে থাকি, এটার সাথে আমরা পরিচিত সিউডোসিলোমের কথাটা থেকে। সিউডো শব্দের অর্থ হচ্ছে মিথ্যা। কোনো কোডকে ফাইনালি এক্সিকিউট করার আগে বা কম্পিউটারে লেখার আগে আমরা চেষ্টা করি ওটাকে একটা রাফ করে নিতে। তো এই কোডটাকেই বলা হয় সিউডোকোড বা সুডোকোড। এই সুডোকোড বা সিউডোকোড, এই জিনিসটাকে যে যে কোশ্চেনটা দেওয়া থাকবে সেই অনুযায়ী স্টুডেন্ট যেভাবে ইচ্ছা অ্যান্সার করতে পারে। যতটা শর্টে, যতটা কমের মধ্যে সে বুঝাইতে পারে যে এই কোডটা সম্পর্কে কি বুঝছে, এটাই হচ্ছে সুডোকোড। এরপর আমরা যাব কন্ডিশনাল স্টেটমেন্ট, ইফ, এলিফ, এলস। ইফ মানে হচ্ছে যদি, আর এলিফ হচ্ছে যদি না। আর এই যদি, যদি নার পরেও যদি আরো কিছু থাকে সেটা হচ্ছে এলস। প্রথমে আমরা একটা শর্ত দিতে পারি। ওই শর্তটা যদি পূরণ হয় তাহলে সেই ইনস্ট্রাকশনটা পূরণ করবে ওই শর্তের আন্ডারে আমাদের লেখা কোড। যদি ওই শর্তটা না মানে তাহলে কি হবে সেটা দিব এলিফে, এবং যদি সেই শর্তটা মানে তাহলে তো এলিফের আন্ডারে যেই ইনস্ট্রাকশন থাকবে ওটা ফলো করবে। যদি সেটাও না মানে তো এরকম আমরা অনেকগুলো এলিফ দিতে পারি। এবং এমন যদি হয় আমাদের কোনো শর্তই মানলো না তাহলে কি করতে হবে এই ধরনের কোনো ইনস্ট্রাকশন দেওয়ার জন্য আমরা ইউজ করি এলস। এই ব্যাপারটাকে নেস্টেড হায়ারার্কি এর সঙ্গে তুলনা করা যায়। নেস্টেড হায়ারার্কি এটাও আমরা বায়োলজিতে সেকেন্ড পেপারে বা বায়োলজি উদ্ভিদ বিজ্ঞানে আ বৈজ্ঞানিক নামকরণে বিভিন্ন উদ্ভিদ বা প্রাণীর বৈজ্ঞানিক নামকরণে পড়েছি। আর সেখানে বর্গ, অর্ডার, গোত্র, ফ্যামিলি, গণ, জেনাস, প্রজাতি, এই টাইপের যে বিভাজনগুলো হয় সেটাতে যেমন উপর থেকে নিচে বিভাজন করতে করতে আমরা বৈশিষ্ট্য অনুযায়ী আসি। অনুসারে ধাপে ধাপে আগাই। ইফ, এলিফ, এলসও ঠিক সেভাবে ধাপে ধাপে আগাই। ফার্স্টে ইফ এলি এক্সিকিউট হবে। যদি এক্সিকিউট না হয়, শর্ত পূরণ না হয় তাহলে আমরা এলিফে যাই। যদি সেটাও শর্ত পূরণ না হয় তাহলে আমরা তারপরে এলিফে যাই। এভাবে আমরা ক্রমান্বয়ে শর্ত দিয়ে থাকি। এইজন্য যেহেতু একটা প্রোগ্রাম একটার পর একটা এই শর্তগুলোকে পূরণ হয় নাকি হয় না এটা এক্সিকিউট করে, সেজন্য এটাকে আমরা নেস্টেড হায়ারার্কি এই নিয়মের সঙ্গে তুলনা করে থাকি। লুপ বা নেস্টেড লুপ, যেখানে আছে হোয়াইল, ফর এবং ফর লুপের মধ্যে আমরা পাবো কন্টিনিউ এবং ব্রেক, এই দুটো টার্ম।
তারপর আমরা চলে যাব স্ট্রিং নিয়ে আলোচনায়। এখানে বিভিন্ন প্যাটার্ন, বিভিন্ন শব্দ বা বিভিন্ন সেন্টেন্সকে যে স্মার্ট ওয়েতে প্রেজেন্ট করা যায় এটা সম্পর্কে আলোচনা করব। কিছু স্মার্ট অপারেশন, অ্যারে, এটাতে ম্যাট্রিক্স নামক যেই ম্যাথমেটিক্যাল টার্ম আছে এইচএসসি স্টুডেন্টরা খুব ভালো বুঝবে। বা তার চেয়ে সিনিয়র যারা আছে এসএসসির জন্য একটু টাফ এই ব্যাপারটা বোঝা। অ্যারে, ইভেন অ্যারের যে অপারেশন গুলো আছে আই গেস এসএসসি লেভেলে লাগবেও না। এরপর আছে ফাংশন। ফাংশনের মধ্যেও আমরা লোকাল ফাংশন, গ্লোবাল ফাংশন, রিকারশন ফাংশন, ইউজিং রিকারশন ফাংশন অর নট ইউজিং রিকারশন ফাংশন, এই ধরনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। এ আর অ্যারেতে ২ টা ম্যাট্রিক্স যোগ করা, গুণ করা, এছাড়া বিভিন্ন উপাদান নির্ণয় করা, তার অবস্থান নির্ণয় করা, স্লাইসিং। আমরা যেমন ম্যাট্রিক্সে কোনো আ উপাদানের ক্রম নির্ণয় করতে পারি, ওই ধরনের ক্রম নির্ণয় করা, আকার নির্ণয় করা, এই সমস্ত কাজ আমরা অ্যারেতে করে থাকি। আর ফাংশন তো বললামই। বাদবাকি যে টপিক গুলো আছে ওটাও বেসিক আলোচনার মধ্যে পড়ে। যেমন লিস্ট, টাপল, সেট, ডিকশনারি, স্ট্যাক, কিউ, ট্রি, বাইনারি সার্চ ট্রি হচ্ছে এই ট্রির মধ্যে, এটাও খুব ইম্পোর্টেন্ট একটা টপিক। এরপরে সাম বেসিক ওয়ার্কিং প্রিন্সিপল অফ এআই, এআই কিভাবে কাজ করে, আ এআই কে কিভাবে জাজ করা হয়, এআই কে কিভাবে অনুমোদন দেওয়া হয়, এরকম ছোটখাটো কিছু আলোচনা। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, ওওপি নিয়ে ছোটখাটো আলোচনা করব। কে নিয়ারেস্ট নেইবারস, KNN ক্লাসিফায়ার। আর রিগ্রেশন, কে নিয়ারেস্ট নেইবারস, এটা খুবই সুইট এবং আমার খুব পছন্দের একটা টপিক, খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। বাট এই রেড মার্ক করা প্রত্যেকটা টপিকে হচ্ছে এই অনলি ফর ইউনিভার্সিটি স্টুডেন্ট, যারা এসএসসি অথবা এইচএসসি স্টুডেন্ট আছে আমি বলবো যে এটাকে স্কিপ করতে। কে নিয়ারেস্ট নেইবারস বলতে বোঝায় তোমার কাছের প্রতিবেশীদেরকে দেখে তোমার সম্পর্কে একটা ধারণা নেওয়া। যেমন আমরা কাউকে জাজ করার জন্য তার ফ্যামিলির অন্যান্য মেম্বারকে যদি চিনি, আমরা বলে থাকি যে ও খুব ভালো ফ্যামিলি থেকে বিলং করে। আর কোনো একজন মানুষের আচরণ দেখে আমরা বলতে পারি যে ও ভালো ফ্যামিলির আ মেয়ে বা ভালো ফ্যামিলির সন্তান এভাবে। আবার কাউকে জাজ করার জন্য আমরা তার বন্ধুকে দেখি বা জিজ্ঞেস করি যে, "তুমি কি জানো ও কেমন?" এভাবে আমরা জাজ করি। কে নেয়ার KNN বা কে নিয়ারেস্ট নেইবারস টাও ঠিক এরকমই একটা ক্লাসিফিকেশন প্রসেস। সাপোজ আমরা কোনো একটা এলিমেন্ট বা কোনো একটা আইটেম সম্পর্কে জানতে চাই যেটা কোন ক্লাসিফিকেশন এর মধ্যে পড়ে। তার কাছাকাছি যে প্রতিবেশীগুলো আছে তাদের ক্লাসিফিকেশন অনুযায়ী আমরা ওটাকে ক্লাসিফাই করতে পারি বা ওটাকে জাজ করতে পারি। এরকম আরেকটা পদ্ধতি হচ্ছে রিগ্রেশন। এটাও অনেকটা আ KNN এর মতো বাট সূত্রটা আলাদা obviously বাট উদ্দেশ্য সেম। এই দুটোর উদ্দেশ্য সেম। সো এই হচ্ছে আমাদের এই সিরিজের আলোচ্য বিষয়। এবার আমরা চলে যাব মূল আলোচনায়। হোয়াট ইস পাইথন? পাইথন ইস a kind of programming language. এক ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে পাইথন, যেটা খুবই বোধ্য মানুষের জন্য। না, অনেক কম সেন্টেন্স এটা লেখা যায়, অনেক কম কথায় এবং পাঠযোগ্য। মানে আমরা যদি পাইথন ল্যাঙ্গুয়েজটা দেখি, অনেকটাই বোঝা যাবে যে এটাকে কি বলা হয়েছে। সো এজন্য এটা খুবই সহজবোধ্য হিসেবে ধরা হয়। আর যেহেতু দেখলে বোঝা যায়, তাই এটা শেখাও খুব সহজ। আর যেহেতু অনেক কম ইনস্ট্রাকশন এ এটা কে বোঝানো যায় ল্যাঙ্গুয়েজটা, তাই এই ল্যাঙ্গুয়েজটাকে সংরক্ষণ করতে কম্পিউটারে বা ইনস্ট্রাকশন দিতে কিংবা কোনো কাজে বড় কোনো প্রজেক্টে ইউজ করতে খুব কম মেমোরির প্রয়োজন হয়। দ্যাটস ওয়াই এটা খুবই ব্যবহৃত একটা আ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আর IEEE ইন্টারন্যাশনাল ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং সোসাইটি বা এটা একটা আসলে বলতে গেলে ত্রিপলি ইঞ্জিনিয়ারদের ইন্টারন্যাশনাল যে সোসাইটিটা আছে ওটা কর্তৃক স্বীকৃত যে পাইথন হচ্ছে সবচেয়ে সহজ এবং খুবই কার্যকর একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এখন এটা তো বুঝলাম যে পাইথন একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তাহলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা কি সেটাও তো বুঝতে হবে। ল্যাঙ্গুয়েজ আমরা কেন ব্যবহার করি? ল্যাঙ্গুয়েজ ব্যবহার করি অন্যকে নিজের মনের ভাব বোঝাতে। তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে ল্যাঙ্গুয়েজ ফর কম্পিউটার। অর্থাৎ কম্পিউটার তার বিভিন্ন ইনস্ট্রাকশন, আমাদের ইনস্ট্রাকশন বোঝার জন্য যে ল্যাঙ্গুয়েজে আমরা ওর সাথে কথা বলতে পারি সেটাই হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এখন প্রোগ্রামিং ভাষার বিভিন্ন স্তর আছে। যেমন আমরা যাই বলি না কেন, ও সরাসরি মেশিন ভাষা বুঝতে পারে। 0 আর 1 দিয়ে। অন্য কোনো ভাষা সে বুঝতে পারে না। কিন্তু এই মেশিন ভাষা ওকে বোঝানো মানুষের জন্য অনেক কঠিন। তাই
আমরা আসলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা মধ্যম স্তরের ভাষা ব্যবহার করে থাকি। যেটা হার্ডওয়্যার আর সফটওয়্যারের মধ্যে একটা ইন্টার কম্বিনেশন তৈরি করে বা আম আমাদের মধ্যে যেটা বলে Google ট্রান্সলেটর বা ট্রান্সলেটর অথবা দোভাষী এই ধরনের কাজ করে। এই ভাষায় আমরা কথা বলি সেটা অনুবাদক বা প্রোগ্রামার, কম্পাইলার, ইন্টারপ্রেটার, অ্যাসেম্বলার এগুলো দিয়ে ওর ভাষায় ট্রান্সফার করে। এবং মাঝামাঝি একটা ভাষা আছে সেটা হচ্ছে অ্যাসেম্বলার বা অ্যাসেম্বলি ভাষা। মেশিন ভাষার চেয়ে সহজ। এটার খুব কম ইনস্ট্রাকশনেই বুঝতে পারে। আর অ্যাসেম্বলার দিয়ে মেশিন ভাষায় কোডে রূপান্তর করা হয়। অ্যাসেম্বলার দিয়ে অ্যাসেম্বলি ভাষায় রূপান্তর করা হয় যেটা মেশিন ভাষায় নিয়ে যায় বেসিক্যালি। কম্পিউটার তারপরে বুঝতে পারে। আর প্রসেসটা যেভাবে এক্সিকিউট হয়, আমরা ফার্স্টে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লিখি, সেটা ইন্টারপ্রেটার অথবা কম্পাইলার মেশিন কোডে নিয়ে যায়। অ্যাসেম্বলার হচ্ছে সেই মেশিন কোডে রূপান্তর করে দেয়। মধ্যবর্তী একটা ভাষা সেটা থেকে অ্যাসেম্বলি ভাষাকে মেশিন কোডে রূপান্তর করা হয়, যেটা করে থাকে অ্যাসেম্বলার। আর তারপর ওই ভাষাটায় ও যখন রূপান্তর করে তখন তো বুঝতে পারে যে আমরা ওকে প্রোগ্রামিং ভাষায় কি ইনস্ট্রাকশন দিলাম। সেই ইনস্ট্রাকশন অনুযায়ী ও কিছু একটা কাজ এক্সিকিউট করে। তারপরে আবার যে প্রোগ্রামিং ভাষাতে কথা বলা হয়েছে পরের ইনস্ট্রাকশনটা ফলো করে। এটার জন্য আমরা ২ টা ধাপে ইউজ করি বা ২ টা পদ্ধতি হয়। একটা হচ্ছে কম্পাইলার ইউজ করতে পারি, ইন্টারপ্রেটার ইউজ করতে পারি। খুবই গুরুত্বপূর্ণ এই কম্পাইলার আর ইন্টারপ্রেটার এর মধ্যে পার্থক্য যেকোনো ক্লাসের জন্যই। কম্পাইলার হচ্ছে পুরো প্রোগ্রামকে একবারে ট্রান্সলেট করে এবং সেই অনুযায়ী আমাদেরকে আউটপুট দেয়। আর ইন্টারপ্রেটার ওরা এক লাইন করে অনুবাদ করে এবং যতটুকু বুঝতে পারে ততটুকু আউটপুট দেয়। এখন কম্পাইলার যদি আমরা ইউজ করি তাহলে ও সাপোজ এইটুকু যদি আমার পুরা কোড লেখা হয়, ও সবগুলো কোড পড়বে। যদি সবগুলো কোড ঠিক থাকে তাহলে ও আমাদেরকে আউটপুট দিবে। আর যদি ভুল থাকে তাহলে ও আমাদেরকে কোনো আউটপুট দিবে না। এটা একদিক দিয়ে খুব কষ্টের যখন আমরা দেখি যে একটা কষ্ট করে কোড করছি এবার কোথায় ভুল গেল আমি খুঁজে পাচ্ছি না। এই কোডটা পুরো বাতিল হয়ে যাবে। সো এই প্রবলেমটা সলভ করার জন্য আমরা ইউজ করি ইন্টারপ্রেটার। ইন্টারপ্রেটার একটা করে লাইন পড়ে এবং সেই অনুযায়ী আমাদেরকে আউটপুট দেয়। যদি কোনো ভুল যায় ওখানেই থেমে যায়। বাট তার আগে পর্যন্ত আমাদেরকে আউটপুট দেয়। এবং ইন্টারপ্রেটার মোস্ট অফ দ্যা টাইম আমাদেরকে বলে দেয় যে এইখানে সমস্যা। তো সেই অনুযায়ী আমরা ঠিক করতে পারি। বাট এই প্রসেসটা যেহেতু ও এক লাইন করে অনুবাদ করে, তাই আমাদেরকে অনেক বেশি সময় দিতে হয় ইন্টারপ্রেটারকে। বাট কম্পাইলারের ক্ষেত্রে কম্পাইলারকে অত বেশি সময় লাগে না যেহেতু ও একবারে পুরোটা পড়ে ফেলে এবং সেই অনুযায়ী কাজটাকে এক্সিকিউট করে। ফর দিস রিজন আমরা একটা কম্পিউটারে কম্পাইলার এবং ইন্টারপ্রেটার দুটাই ইউজ করি। যদি কোনো ভুল না থাকে কম্পাইলার সেটাকে একবারেই অ্যান্সার দিয়ে দেয় খুব দ্রুত সময়ে তাহলে অ্যান্সারটা পাওয়া যায়। আর যদি কোনো ভুল থাকে সেক্ষেত্রে ইন্টারপ্রেটার সেই ভুলটাকে আমাদেরকে বলে দিতে পারেন। সো এক্ষেত্রে ২ টা সুবিধাই পাওয়া যায়। That's why we use both compiler and interpreter at a time. আর অ্যাসেম্বলার তো বললাম সে সরাসরি মেশিন ভাষাকে মেশিন কোডে রূপান্তর করে। অ্যাসেম্বলি ভাষাকে কোডে রূপান্তর করে। তো আরেকবার যদি রিভিউ করি মেশিন ভাষা এর চেয়ে একটু সহজ এটা আমাদের জন্য সহজ বাট কম্পিউটারের জন্য কঠিন সেটা হচ্ছে অ্যাসেম্বলি ভাষা তারপরে হচ্ছে মধ্যম স্তরের ভাষা আরেকটা ভাষা আছে যেটা প্রোগ্রামিং এর সাথে সম্পর্কিত নয় কিন্তু উচ্চ স্তরের ভাষা বা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ এটা মানুষের বোঝার জন্য অনেক সহজ এটা ডেটাবেস পরিচালনা বা ওয়েবসাইট বিকাশে ব্যবহৃত হয় যেমন এসকিউএল এটা এইচএসসি চ্যাপ্টার 6 এ আছে ডেটাবেস এর যে চ্যাপ্টারটা আছে ওখানে আমরা এইচকিউএল ভাষাটা শিখি। তো এই ভাষাটা হচ্ছে উচ্চ স্তরের ভাষা বা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। পরের স্লাইডে আমরা চলে যাচ্ছি। আমরা কিছু কোশ্চেন দেখি তাহলে আসলে বুঝতে পারবো যে এই যে আমরা প্রোগ্রামিং শিখি এই প্রোগ্রামিং শিখে আমরা কি করতে পারি। একটা প্রবলেম দেখি। একটি প্রোগ্রামিং কোড লিখো মানে এই কোডটা আমাদেরকে বানাইতে হবে এই প্রবলেমটা সলভ করার জন্য যা তোমার টেস্ট পরীক্ষার প্রতিটি বিষয়ের গ্রেড পয়েন্ট বা জিপি ইনপুট নেয় তুমি বলে দিবা যে কি ইনপুট তুমি কোন সাবজেক্টে কোন জিপি পেয়েছো তারপর ও তোমাকে গ্রেড পয়েন্ট এভারেজ বা জিপিএ বের করে দিবে কিংবা আমরা যদি একটা বলে দিই যে একটা বৃত্তের ব্যাস কত ও সেই ইনপুটটা নিয়ে ইউজার হচ্ছে যে ইউজ করবে কিন্তু ভিতরের কাজ বা জানবে না যে সহজে ইউজ করবে যেমন আমরা যদি ক্যালকুলেটর ইউজ করি ভিতরে অনেক প্রোগ্রামিং করে দেওয়া আছে আমরা জাস্ট ওকে ইনপুট দিই বা ডিজিট গুলো দিই ও সেটা থেকে সংখ্যাগুলোকে নিয়ে ডিজিট বা সংখ্যাগুলোকে নিয়ে আমাদেরকে কোনো একটা আউটপুট দেয়
তো আমরা হচ্ছে এক্ষেত্রে ইউজার। তো ইউজার আমাদেরকে বলবে যে কোন ব্যাস নিতে চায়। তারপর আমরা আউটপুট হিসেবে ওর ক্ষেত্রফল আর পরিধি বের করে দিব। ভিতরে যে কাজগুলো ওগুলো আমাদেরকে করতে হবে। আরেকটা কাজ হচ্ছে পাইথন প্রোগ্রামিং কোড ব্যবহার করে ২ টা বিন্দুর স্থানাঙ্ক নিতে হবে। আমরা x1, y1, x2, y2 এগুলো ইউজার বলে দিবে। সেগুলো আমরা ইনপুট নিব। এরপর ওই বিন্দু দুটার মধ্যবর্তী দূরত্ব বের করব। এবং লাস্টলি পাইথন প্রোগ্রামিং কোড ব্যবহার করে আমরা দেখব যে যদি আমাদেরকে ৩ টা বাহুর দৈর্ঘ্য বলা হয়, তাহলে কিভাবে ক্ষেত্রফল নির্ণয় করতে হয়। এইজন্যই মেক্সিমাম ক্ষেত্রে বিভিন্ন পরীক্ষায় বলা থাকে নন প্রোগ্রামিং ক্যালকুলেটর ইউজ করতে হয়। সাপোজ এখানে একটা প্রবলেম বলা আছে যে বাহুর দৈর্ঘ্য বাহুর ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। বাহুর দৈর্ঘ্য ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য বলে দিতে হবে। তো যদি তুমি কোনোভাবে সূত্রটা না জানো বা তোমার আ যে ডিভাইসটা ইউজ করবা, যে ক্যালকুলেটরটা ইউজ করবা সে যদি প্রোগ্রামিং কোড দেওয়া থাকে, তাহলে তুমি জাস্ট ৩ টা ডিজিট বসিয়েই কাজটা করে ফেলতে পারবা। এইজন্যই মেক্সিমাম টাইমে বলা থাকে যে নন প্রোগ্রামেবল ক্যালকুলেটর নিয়ে পরীক্ষা দিতে যাইতে হবে। বিভিন্ন অ্যাডমিশন টেস্ট অর বোর্ড এক্সামে বলে দেয় আমাদেরকে। সো আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা এইসব প্রবলেম সলভ করার জন্য যা জানতে হবে এবং এই প্রবলেম গুলোকে কিভাবে সলভ করা যায় সেগুলো নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।